एबीपी आनंद एगिए थाके एगिए राखे। ममता दीदी, आपको हराने के लिए किसी को दिल्ली से आने की जरूरत नहीं है। आपके सामने भी बंगाल का धरती पुत्र खड़ा रहेगा, आपके सामने ही भी बंगाल का ही आदमी लड़ेगा और आने वाला मुख्यमंत्री भी बंगाल की मिट्टी का ही मुख्यमंत्री हम बंगाल को देने जा रहे हैं। তৃণমূলের বহিরাগতর পাল্টা বিজেপির ভূমিপুত্র। ২১-এর মহাযুদ্ধ জয়ের লক্ষ্যে বিজেপির কেন্দ্রীয় নেতারা রাজ্য চষে বেড়াচ্ছেন। পাল্টা বিজেপি নেতাদের গায়ে বহিরাগত তকমা লাগাতে তৎপর তৃণমূল। দুদিনের রাজ্য সফরে তারই জবাব দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ममता दीदी जब कांग्रेस में थी और इंदिरा जी यहाँ आती थी तो क्या कहती थी? वो बंगाल की अंदरूनी राजनीति में आंतरिक दखल थी क्या? जब वो कांग्रेस में थी और प्रणव दा आते थे या नरसिम्हा राव आते थे तो वो क्या कहती थी? और आप इस प्रकार के देश की कल्पना ममता दीदी आप चाहती हैं जहां एक राज्य के व्यक्ति दूसरे राज्य में ना आ जाए? इस प्रकार का देश चाहते हैं? इतनी कंजर्वेटिव सोच बंगाल के अंदर नहीं स्वीकार होगी दीदी, आप कितना भी हो हल्ला करो। 98 সাল থেকে মমতা ব্যানার্জি একটা পার্টি তৈরি করেছেন তৃণমূল কংগ্রেস, যেটা মূলত পশ্চিমবাংলায় কাজ করে। আমরা পশ্চিমবাংলায় আছে এমন যে কোনো দলের সাথে লড়তে পারি, তাই এখানে হনুমানের মতো বিজেপির নেতারা বাইরে থেকে লাফিয়ে আসছেন কেন? গত 10ই ডিসেম্বর ডায়মন্ড হারবারে সভায় যাওয়ার পথে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কনভয়ে হামলা হয়, যে ঘটনার জল গড়ায় দিল্লি পর্যন্ত। এদিন তা নিয়ে তৃণমূলকে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দেন অমিত শাহ। भारतीय जनता पार्टी के अध्यक्ष पर यह हमला केवल भारतीय जनता पार्टी के अध्यक्ष पर हमला नहीं है, बंगाल के अंदर लोकतंत्र की जो व्यवस्था है उस पर हमला है और इसकी संपूर्ण जिम्मेदारी तृणमूल कांग्रेस की सरकार की है। सत्ता का अहंकार जब सर पर चढ़ जाता है तब इस प्रकार की घटनाएं आकार लेती है। কনভয়ে হামলা না হলে ভালো হতো, আমরা খুশি হতাম, কিন্তু বিজেপির পক্ষ থেকে এমনভাবে দেখানো হচ্ছে যে এটা চীনের সঙ্গে যুদ্ধ হয়েছে, সেরকম কিছু হয়নি। নাড্ডা নিজেই বলেছেন ওর বুলেট প্রুফ গাড়ি দিয়েছিল রাজ্য সরকার, ওর কোনো ক্ষতি হয়নি, কয়েকটা গাড়ির কাঁচ ভেঙেছে, আর বিজয় বার্গিয়ার পায়ে দেখলুম অল্প একটু কেটে গেছে। রাজ্য সরকার এই ব্যাপারে যথোপযুক্ত ব্যবস্থা নিয়েছেন, মামলা করেছেন, গ্রেপ্তার করেছেন। জেপি নাড্ডার কনভয়ে হামলার প্রসঙ্গ টেনে এদিন তৃণমূলের বিরুদ্ধে তীব্র রাজনৈতিক আক্রমণ শানিয়েছেন অমিত শাহ। हिंसा का जवाब हिंसा नहीं हो सकता, हिंसा का जवाब हम लोकतांत्रिक तरीकों से देंगे। मेरे लिए चिंता का विषय यह भी है कि हमला होने के बाद जो प्रतिक्रिया आनी चाहिए थी राज्य की मुखिया की ओर से, वो प्रतिक्रिया भी नहीं आई। तृणमूल कांग्रेस के नेताओं के जो बयान थे वो बयान इसका समर्थन करते हुए इस प्रकार से हुए। আমরা হামলা করায় বিশ্বাস করি না, আমরা হামলা করব, আমরা এখানে শক্তিশালী, আমরা সংখ্যাগরিষ্ঠতা পাবো, আমরা কেন হামলা করতে যাব? হামলা বিজেপি করছে, এই যে অমিত শাহ আসছে, বিজেপির কিছু কর্মী গ্যাসকে সব জায়গায় হাল্লা করে। নাড্ডার কনভয়ে হামলার পর রাজ্যের 3 আইপিএসকে ডেপুটেশনের নির্দেশ দেয় কেন্দ্রীয় সরকার, যার সমালোচনা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সফর চলাকালীন মুখ্যমন্ত্রী টুইট করেন, পুলিশ অফিসারদের বদলি করে রাজ্যের অধিকারে নির্লজ্জভাবে নাক গলাচ্ছে কেন্দ্র। বাংলাকে সমর্থন করার জন্য দিল্লি, ছত্তিশগড়, রাজস্থান, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী এবং স্ট্যালিনকে ধন্যবাদ। এরা প্রত্যেকেই যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাকে মজবুত রাখার প্রতি সমর্থন জানিয়ে বাংলার পাশে দাঁড়িয়েছেন। केंद्र सरकार ने उनको जो पत्र लिखा है संपूर्ण रूप से संवैधानिक है और कानूनी है, फेडरल स्ट्रक्चर के दायरे में ही लिखा गया पत्र है और उन्होंने नियम को कोट कर जनता के साथ बात करनी चाहिए, केंद्र सरकार के साथ बात करनी चाहिए। 21-এর বিধানসভা নির্বাচনে বাংলায় পরিবর্তনের ডাক দিয়ে ফের মিশন 200 এর কথা মনে করিয়ে দেন অমিত। उन्होंने कहा हम 200 से ज्यादा सीट जीतेंगे और पूर्ण बहुमत की भारतीय जनता पार्टी की। তৃণমূলের কটাক্ষ, দিবা স্বপ্ন দেখছে বিজেপি। বিজেপি সোনার বাংলা করার আগে সোনার উত্তরপ্রদেশ করুক না, সোনার বিহার করুক না, সোনার মধ্যপ্রদেশ করুক না, হঠাৎ সোনার বাংলা করতে চাইছে কেন? 10 বছরে তৃণমূলের সরকারে যে অগ্রগতি হয়েছে, এর আগে
60 বছরে সে অগ্রগতি হয়নি। বিধানসভা ভোট আগামী বছর, কিন্তু তার অনেক আগেই কেন্দ্র আর রাজ্যের শাসক দলের শীর্ষ নেতা নেত্রীরা রণবাদ্য বাজিয়ে দিয়েছেন, যার জেরে এই শীতেও বাংলার রাজনৈতিক আঁচ গনগনে। দীপক ঘোষ, ঋত্বিক মণ্ডল, এবিপি আনন্দ। শনিবারই বিজেপিতে যোগ দিয়েছেন শুভেন্দু অধিকারী, আর তারপরই তাঁকে বিশ্বাসঘাতক বলে আক্রমণ করেছে তৃণমূল। গতকাল পঞ্চায়েত মন্ত্রী নিয়ে কটাক্ষ করে বলেন, শুভেন্দু চলে গেলেও কিছু যায় আসে না, মমতা থাকলে কেউ কিছু করতে পারবে না। শুভেন্দু অধিকারী বড় নেতা, দলকে শক্তিশালী করবেন। বোলপুর সফরে গিয়ে বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এটা এক রকমের রাজনৈতিক অসুখ, এবং এই অসুখটা তৈরি হয়েছিল সেই মির্জাপুরের আমল থেকে। জগৎ শেঠ উমিচাঁদরা যখন থেকে জন্মেছিলেন, সেই সময় থেকে আজও ধারাবাহিকভাবে বিচ্ছিন্নভাবে মাঝে মাঝে ঘটনা ঘটে এবং ঘটেছে। শনিবারই মেদিনীপুরে অমিত শাহ সভায় বিজেপিতে যোগ দিয়েছেন শুভেন্দু অধিকারী। তারপর থেকে লাগাতার তৃণমূলের শীর্ষ নেতৃত্বের নিশানায় কাঁথির অধিকারী পরিবারের মেজ ছেলে। রাজ্য রাজনীতির উত্তাপ কয়েক গুণ ছড়িয়ে অব্যাহত তৃণমূল বিজেপির সংঘাত। একবার উনি কংগ্রেস থেকে তৃণমূলে এসেছিলেন, আবার কংগ্রেসে চলে গিয়েছেন, আবার তৃণমূলে এসেছেন। ওই জন্য সুব্রতদা ওনাকে বলবো যে ওনার ভূমিকা তাহলে কী ছিল সেই সময় যখন তিনি কংগ্রেস থেকে তৃণমূলে এলেন, তখন ওনার ভূমিকা কী ছিল? ওনার ভূমিকা কি মির্জাপার ছিল না অন্য কিছু ছিল? শনিবার আনুষ্ঠানিকভাবে বিজেপির পতাকা হাতে তুলে নেন শুভেন্দু। তার সঙ্গে শিবির বদলান পূর্ব বর্ধমানের সাংসদ সুনীল মণ্ডল সহ তৃণমূল, বাম ও কংগ্রেসের মোট 10 জন বিধায়ক। রাজনৈতিক মহলের মতে বিধানসভা নির্বাচনের আগে শুভেন্দু অধিকারীর বিজেপিতে যোগদান নিঃসন্দেহে তৃণমূলের কাছে বড় ধাক্কা। উল্লসিত বিজেপি শিবির। शुभेंदु जी बड़े नेता है, भारतीय जनता पार्टी मजबूत होगी और वो भी भाजपा के सभी नेताओं के साथ भाजपा का प्रचार करेंगे। কে যোগ দিল কে না দিল কিছু বোঝা যায় না। মমতা ব্যানার্জির মুখ থেকে রাজনীতি হবে। সজিত কুন্ডুকে আপনি বলেছিলেন থাকার জন্য, ভুল করলো, উনি হেরে যাবেন। বোকামি করলে আর এমএলএ হতে পারবে না। কথা দিলাম, আজকে তারিখ মনে রাখবেন যে আর ও এমএলএ হবে না। আর বাদ বাকি এমএলএরা যারাই গেছে তারা আর এমএলএ হবে না। আর শুভেন্দু অধিকারী উনি যদি নন্দীগ্রামে তারা এমএলএ হবে না। চ্যালেঞ্জ করলো। শুভেন্দু অস্বস্তির মুখে তৃণমূল নেতৃত্বের দাবি, মমতার ক্যারিশমাই আগামী দিনে নির্বাচনে সাফল্য এনে দেবে। মমতা ব্যানার্জির মানুষের কাছে জনপ্রিয়তা যতদিন থাকবে, তৃণমূল কংগ্রেসকে ততদিন কেউ স্পর্শ করতে পারবে না। এটা স্পষ্ট করে শুনে রাখো। कल से लेकर आज तक जो हुआ, यानी बंगाल की पटभूमि का जिस तरीके बदल हो गई, शुभेंदु जी आए यहाँ पर इस तरीके से रोड शो, यानी अमित शाह का इस बार की दौरा बंगाल की राजनीति को एक बार से पलट कर रख देगी क्या? निश्चित रूप से पलटेगा। अभी तो अमित भाई आए हैं, बाद में मोदी जी आएंगे, जब क्या होगा ये एक बड़ा सीन आप देखेंगे। শুভেন্দু অধিকারী সহ 7 বিধায়কের দলত্যাগের পর এদিন জেলায় জেলায় বিক্ষোভ দেখায় তৃণমূল। সদ্য তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়া শুভেন্দু অধিকারী এবং মিহির গোস্বামীকে বিশ্বাসঘাতক বলে কোচবিহারে ধিক্কার মিছিল করে তৃণমূল যুব কংগ্রেস। অন্যদিকে এদিনই সুকিয়া স্ট্রিটে শুভেন্দুর কলকাতার বাসভবনের বাইরে ফের দিদি সৈনিক পোস্টার পড়ে। শনিবার মেদিনীপুরে অমিত শাহের সভার ঠিক আগেই শুভেন্দু অধিকারীর সুকিয়া স্ট্রিটের বাড়ির সামনে কিন্তু ছেঁড়া হয় শুভেন্দু অধিকারীর বিপক্ষে লাগানো বিভিন্ন হোর্ডিং। সেই হোর্ডিংগুলো কিন্তু ছেঁড়া হয়েছে, এমনটা কিন্তু অভিযোগ করছেন স্থানীয় তৃণমূলের যারা নেতৃত্ব রয়েছেন এবং কর্মীরা রয়েছেন তারা। এবং দেখা যাচ্ছে যে গতকালকে সেই ছেঁড়া হোর্ডিংগুলোর পর আজ সকাল থেকে নতুন করে সুকিয়া স্ট্রিটের বাড়ির বাইরে সেই হোর্ডিং পড়েছে, যেখানে লেখা রয়েছে যে আমরা গর্বিত, আমরা দিদির অনুগামী। বাংলা দখলের নাটকের জন্য আজকে অনেক কিছু করছে। অমিত শাহর পায়ের তলায় কেন রবীন্দ্রনাথের ছবি থাকবে? অমিত শাহ কি রবীন্দ্রনাথের থেকে বড় হয়ে গেলেন? বিজেপি জন্মস্থানটাকে পাল্টে দিতে চাইছে, সেটাকেও বিশ্বভারতী কেন না, বিশ্বভারতী কন্ট্রোল করে হলো সেন্ট্রাল গভর্নমেন্ট, তাই সেখানেই রবীন্দ্রনাথ জন্মেছেন। আমি জানি না যে বীরভূমে বোলপুরে যে ভদ্রলোক থাকেন যার মাথায় নাকি অক্সিজেন কম যায়, হয়তো তারই এটা কুকীর্তি। ভারতীয় জনতা পার্টির কেউ ওখানে আর ওই ধরনের আর ব্যানার ছাপায়নি, যদিও আমরা সেটা নামিয়ে দেওয়া হয়েছে, কেন এটা হওয়া ঠিক নয়, ওর জন্য নামিয়ে দেওয়া হয়েছে। এদিকে শুভেন্দু অধিকারীর বিধায়ক পদ থেকে ইস্তফা প্রক্রিয়া নিয়ে জটিলতা অব্যাহত। গৃহীত হয়নি তার ইস্তফাপত্র। সোমবার শুভেন্দু অধিকারীকে বিধানসভায় ডেকে পাঠিয়েছেন স্পিকার। হিন্দোল দে, অনির্বাণ বিশ্বাস ও সূর্যাগ্নি রায়, এবিপি আনন্দ। এই মুহূর্তে যে খবরে নজর রাখবো, লালা ও এনামুলকে মুখোমুখি জেরার ভাবনা সিবিআইয়ের। আজ লালাকে হাজিরার নির্দেশ। কথা বলবো আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহার সঙ্গে। প্রকাশ, কি জানতে পারছো?
দেখো, যেটা সিবিআই সূত্রে আমরা খবর পাচ্ছি যে লালা এবং এনামুল হক দুজনকেই মুখোমুখি বসিয়ে জেরা করতে চায় সিবিআই। তুমি জানো এনামুল হক ইতিমধ্যেই সিবিআই কাস্টাডিতে রয়েছে এবং তাকে দফায় দফায় জেরা করা হচ্ছে। সিবিআই তরফে যেটা দাবি করা হচ্ছে যে তদন্ত করতে গিয়ে কয়লা পাচার কাণ্ডেও কিন্তু এনামুল হকের ইনভলভমেন্ট পাওয়া গেছে। সিবিআই তরফে দাবি করা হচ্ছে যে আসানসোল থেকে মালদার পর্যন্ত যে ট্রাকগুলো যেত কয়লা পাচার করা হতো, সেখানে কিন্তু রুট সামলাতো এই এনামুল হক। তাই দুজনকে, এনামুল হক এবং অনুপ মাজুরফে লালাকে মুখোমুখি বসিয়ে জেরা করতে চান সিবিআই গোয়েন্দারা। তাই যেটা সিবিআই সূত্রে আমরা খবর পাচ্ছি যে 3 দিন আগেই লালার পুরুলিয়ার নিতুড়িয়া বাড়িতে গিয়ে নোটিশ টাঙ্গিয়ে আসেন সিবিআই গোয়েন্দারা, যেহেতু বাড়িতে কেউ ছিল না, এবং আজকে সকাল 11টার মধ্যেই তাকে নিজাম প্যালেসের সিবিআই দপ্তরে হাজির হতে বলা হয়েছে। যেটা সিবিআই তরফে জানানো হচ্ছে যে যদি অনুপ মাজুরফে লালা আসে, দুজনকে মুখোমুখি বসিয়ে কয়লাকাণ্ডে এনামুল হকের যে ইনভলভমেন্ট সেটাও কিন্তু খুঁজে বার করতে চান সিবিআই গোয়েন্দারা। এবং সিবিআই সূত্রে আমরা জানতে পারছি দুজন রাজ্য পুলিশের অফিসারদেরও কিন্তু এই সপ্তাহের মধ্যে হাজির হতে বলা হয়েছে। ধন্যবাদ প্রকাশ। রাজ্যে ইতিমধ্যেই শৈত্য প্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে কিছু কিছু জায়গায়। সরাসরি চলে যাবো আমাদের প্রতিনিধি সঞ্চয়ন মিত্র রয়েছেন আমাদের সঙ্গে। সঞ্চয়ন, সপ্তাহের আজকে শুরুর দিন শৈত্য প্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে, কেমন কাটবে শুরুর কটা দিন? আজকেই কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা এই মরশুমে রেকর্ড করে ফেলেছে 11.4। এই সময় স্বাভাবিকের থেকে 4 ডিগ্রি কম। যেটা দেখা যাচ্ছে যে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ সর্বত্রই স্বাভাবিকের অনেকটা নিচে রয়েছে তাপমাত্রা, 10 ডিগ্রিরও নিচে অধিকাংশ জেলা। বেশ কিছু জেলাতে 7-8 ডিগ্রি পর্যন্ত নেমে গিয়েছে এবং সবচেয়ে বড় কথা দক্ষিণবঙ্গে রেকর্ড করে ফেলেছে পানাগড়। গতকাল সেখানে 5 ডিগ্রি টেম্পারেচার সর্বনিম্ন রেকর্ড হয়েছে। ফলে সব মিলিয়ে শীতের পরিস্থিতি বজায় রয়েছে এবং আগামী কয়েকদিনেও তাপমাত্রা নতুন করে অনেকটা না নামলেও কি এই শীতের পরিস্থিতি বজায় থাকবে বড়দিন পর্যন্ত, তেমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের। ধন্যবাদ সঞ্চয়ন। দুই জেলা থেকে রয়েছেন আমাদের দুই প্রতিনিধি। বীরভূম থেকে রয়েছেন গোপাল চট্টোপাধ্যায়, অন্যদিকে দুর্গাপুর থেকে মনোজ বন্দ্যোপাধ্যায়। সরাসরি চলে যাব বীরভূমে গোপালের কাছে। গোপাল, আজ বীরভূমে কতটা ঠান্ডা? দেখো, বীরভূমের ঠান্ডার যে পারদ সেটা কিন্তু ক্রমশ নামছে। তোমাকে বলবো, গতকাল ছিল শান্তিনিকেতনে 7.6, আজকে 8.5। 19, 20, 21 এই 3 দিনের মধ্যেই কিন্তু 7-8-এর মধ্যে ঘোরাফেরা করছে। রাস্তায় মানুষের ভিড় জমছে, গরম কাপড়ে মুড়ে তারা চায়ের দোকানে ভিড় করছেন। গরম চা, তুমি জানো শীতের সময় অত্যন্ত বাঙালির প্রিয় একটা সুস্বাদু গলা ভেজানোর ওষুধ বলা যায়। মানুষ কিন্তু গরম কাপড়ে কার্যত শীতের মধ্যে জবুথবু হয়ে রাস্তায় বেরোচ্ছে, গরম আগুনে হাত পা সেঁকে নেওয়ার কাজ চলছে। শান্তিনিকেতনের পর্যটকরা এসছেন কার্যত গরম কাপড়ে মুড়ে কিন্তু তাদের শরীর নিয়ে তারা কিন্তু শান্তিনিকেতনের এই সময় এই যে শীতের যে আমেজ সেটা কিন্তু উপভোগ করছেন। যদিও পৌষ মেলা এবার নেই, সেই আক্ষেপও তারা কিন্তু তাদের মধ্যে রয়েছে। একেবারে বীরভূমের পরে এবার চলে যাবো পশ্চিম বর্ধমান, দুর্গাপুরে মনোজ বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। মনোজ, কতটা ঠান্ডা পড়লো? দেখো কুসুমিতা, তোমাকে জানাবো যে আসানসোল দুর্গাপুরে ইতিমধ্যে গত কয়েকদিন ধরেই 8 থেকে 9 ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছে তাপমাত্রা, কিন্তু পানাগড়ে সেই তাপমাত্রা কমে গেছে 5 ডিগ্রির কাছাকাছি। স্বাভাবিকভাবেই যে এই যে তাপমাত্রা, এটারই জন্য অপেক্ষায় ছিল দুর্গাপুর আসানসোল শিল্পাঞ্চলের মানুষ। তুমি জানো যে ডিসেম্বরের শেষ হচ্ছে উৎসবের দিন, উৎসবের মরশুম। এই সময় মানুষের যে পিকনিক করা, চড়ুইভাতি করা, বিভিন্ন অনুষ্ঠান করা এবং এই সমস্ত, এটা এই জাঁকিয়ে শীতটা না পড়লে যেন ওই সবটাই অধরা হয়ে যাচ্ছিল। একেবারে তাই মনোজ, ধন্যবাদ। গোপাল, ধন্যবাদ। জাঁকিয়ে শীত পড়বে তবেই হবে উৎসবের আনন্দ, এমনটাই বলছেন সকলে। আর ইতিমধ্যেই কিন্তু সেই জাঁকিয়ে শীত পড়তে শুরু করেছে।